ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য, তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম? ডক্টর ইউনূস ভালো মানুষ, তার সম্পর্কে তার বিরুদ্ধে কথা বলি না আমরা, আমি বলি না, সমালোচনা করি, ভুল যদি মনে করি সেটা বলি, কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনূস একজন জালিম, মনে করি না তিনি অত্যাচারী, মনে করি না তিনি লোভী, মনে করি না তিনি ক্ষমতা লোভী। কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্য আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, তার পরিবারের কাছে, তার দলের লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয়। আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয়, স্যার এটা জানবেন রাজনীতি এরকমই জিনিস, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা গড়াতে থাকে এবং সেটা পেকে যায়। কোন রকম ইস্যু পাকুক, পাকিয়ে উঠুক, নতুন করে তৈরি হোক, সেটা চাই না। কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি 6 মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা। ব্যর্থতা সরকারের অনেক আছে। এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে সেই দায়িত্বই যে ঠিক মতো পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না। সত্যি কথা হলো সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই কি হচ্ছে, সবকিছু কি ঠিক আছে, সংস্কার কি হবে, সংস্কার দিয়ে কি ঝামেলা হবে, কোথায় ঐক্য? এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি। যারা ক্ষমতায় আছেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছেন। তারা একটা দলকে অভিযোগ করছেন, আর একটা দলকে মাফ করে দিচ্ছেন। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন। আমি আবার বলি, রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে। একটা রিক্সা চালক করতে পারে, একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, উনিও যদি রাজনৈতিক দল করতে চান, আমাদের দেশের কোনো আইন, কোনো নীতি, কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না। কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য 111-কে ইনভাইট করে? তাকে তার প্রমাণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তার চাইতে বড় কথা, আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন? আপনি তো উপদেষ্টা। আমি বলতে পারি আমি সরকারে নাই, আমি ক্ষমতায় নাই, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি। সাংবাদিক বলতে পারে, সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন, বিতর্ক উস্কে দেবেন, সেইটা পারেন না। আমরা সবাই জানি তারা দল করবে, ঘোষণা দিয়েছে, ভালো কথা, অভিনন্দন জানাবো। কিন্তু আবার বলি, ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না।
যদি কারো মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে, তাহলে তিনি ভুল করছেন। সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে, কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার। আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না, অন্য পছন্দ করছে কি করছে না সেটা দেখবার সময় আছে। কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন, কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন, সেই জন্যই তাকে 10 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের, এইরকম কি কোনো কথা আছে? কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন, অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেবার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন। প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই, কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটায়, মেহরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন, উনি হয়তো করতে পারেন। এরকম করে লিজ আমি এক সময় নিয়েছিলাম, অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছেন, কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না। এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনার দেওয়া উচিত। বন্ধুগণ, আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, কারণ যারা আন্দোলন করছে তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, বাট প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো বিনিয়োগ হচ্ছে না, মানুষের চাকরি হচ্ছে না। তার চাইতে বড় কথা, কত বড় লজ্জার ঘটনা, এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করতে পেরেছে। আমি আজকের পেপারে দেখলাম, গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা তাদের প্রেস উইং, তারা বলেছেন এর ফলে যদি কেউ এটা করে লিফলেট বিতরণ করার মতো ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছেন গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হল, ওরা কি চুরি করে করেছে? ওরা তো ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তখন ব্যবস্থা নিলেন না কেন? নাকি খুবই দ্বিধার মধ্যে আছেন কি করবো ওদের দিয়ে? ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অন্তর্ভুক্তি রাজনীতি করবেন, অতএব তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান। তারপরে প্রপোর্শনাল ভোট করবেন, সংখ্যানুপাতিক ভোট। আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে? একটা দল, অনেক বছরের দল, ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে। আর একটা নতুন দল সবচেয়ে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই। অতএব ভাবতে হবে, যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে, এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন? যদি এমন হতো
ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে,